জননেতা সার্জিস আলম। দিল্লি না ঢাকা, বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার এই ঐতিহ্যবাহী কালিয়াতি উপজেলায় আজকে আমরা একটা উন্মুক্ত পথসভায় এসে উপস্থিত হয়েছি। বাংলাদেশে যখন 19টা জেলা ছিল 1984 সালের আগে, তখন আপনাদের এই ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা ছিল এবং আগামীতেও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই টাঙ্গাইল জেলায় এই কালিয়াতি উপজেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এই কালিয়াতি উপজেলা একটা বৃহৎ উপজেলা, প্রায় 13টা ইউনিয়ন এখানে আছে, 2টা পৌরসভা এখানে আছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বাংলাদেশের রাজনৈতিক যে চিত্র কালচার, এটার একটা পরিবর্তন এখানে আপনারা লক্ষ্য করবেন। এর আগে রাজনৈতিক মঞ্চে আমরা যাদের দেখতাম তাদের বয়সের সংখ্যাটা ছিল 40, 50, 60, 70 এমন, কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম এই বাংলাদেশে নতুন করে রাজনীতিতে একটা জায়গা করে নিয়েছে। আপনারা আপনাদের জায়গা দেখবেন, আপনাদের সন্তানেরা যারা এখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা তাদের জায়গা থেকে রাজনৈতিকভাবে মতামত দেয়, তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করে। আমরা আপনাদেরকে যেটি বলতে চাই যে এই তরুণদের আজকে থেকে 2 বছর আগে বলা হতো যে যুব সমাজটা শেষ হয়ে গেল, কেউ মাদকে আচ্ছন্ন হয়ে গিয়েছে, কেউ মোবাইল ফোনে আসক্ত হয়ে গিয়েছে, কেউ বিভিন্ন অপ্রত্যাশিত কাজে আচ্ছন্ন হয়ে গিয়েছে। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে প্রমাণ হয়েছে, যখনই একটা দেশের, একটা জাতির ক্রান্তিকাল আসে, তখনই তরুণরা হাল ধরলেই শুধুমাত্র ওই জাতিকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব হয়। আপনারা একটা জিনিস আপনাদের বিবেকবোধের জায়গা থেকে চিন্তা করবেন, একটা মানুষ যার বয়স 30 বছর আর একটা মানুষ যার বয়স 60 বছর, দুজনের জায়গা থেকে আপনি কখনোই সমান সংখ্যক আউটপুট বা প্রোডাক্টিভিটি পাবেন না, সমান পরিশ্রম করতে পারবে না, সমান কর্মদক্ষতা থাকবে না। আমাদের সিনিয়র অগ্রজদের যেমন আমাদের পরামর্শ লাগবে, তাদের যেমন উপদেশ লাগবে, তেমনি তরুণদের ওই দৃপ্ত সাহস, ওই সব কিছু বাদ ভাঙা যে একটা জোয়ার, সেই মনোবল কিন্তু আমাদের লাগবে। আমরা এই জায়গাটিকে সামনে রেখে আমাদের একজন তরুণ ভাইকে আপনাদের উপজেলায় দায়িত্ব দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছি। আমরা আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই, পৃথিবীর ইতিহাসের বিগত 100 বছর, 500 বছর, 1000 বছর দেখেন, ওই খালিদ বিন ওয়ালিদ থেকে শুরু করে সুলতান মেহমেদ যখন কনস্টান্টিনোপল জয় করে, কারো বয়স 22 বছর, 24 বছর বয়সের বেশি ছিল না। এই তরুণ প্রজন্মের উপরে, আপনাদের এই সন্তানদের উপরে আপনাদের ওই আস্থাটা রাখতে হবে। আমরা আপনাদেরকে কয়েকটি জাতীয় বিষয়ের কথা বলতে চাই। আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সংসদে যে আমাদের বিএনপির এমপি মন্ত্রী ভাইরা বলেন বাংলাদেশে তাদের কথা শুনলে মনে হয় কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে এই উন্মুক্ত পথসভা থেকে রায় দিতে হবে যে বাংলাদেশে এই সমস্যাগুলো আছে কি নাই। আপনারা রায় দিন যে আপনাদের ওই অনার্স মাস্টার্স পড়ুয়া যে সন্তান ভাইটা আছে, তারা কি সবাই চাকরি পায়? না। তাদের কি সবার চাকরি আছে? না। তাহলে আমাদের ওই ভাইদের জন্য কর্মসংস্থানের দরকার আছে না নাই? আছে। কর্মসংস্থানের দরকার আছে না নাই? আছে। আমরা দেখি আমাদের সংসদে আমাদের এমপি মন্ত্রীরা বলেন যে বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটাকে লোডশেডিং বলে না। আপনারা তো এই পথে প্রান্তরের মানুষ, আমি জানি এখানে শুধু এনসিপির শুভাকাঙ্ক্ষীরা নেই, অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু কিছু শুভাকাঙ্ক্ষী এখানে আছে। আপনারা এই উন্মুক্ত পথ থেকে রায় দিন যে আপনাদের এই কালিহাতিতে লোডশেডিং হয় কিনা, বিদ্যুৎ যায় কিনা, কারেন্ট যায় কিনা। তাহলে আমরা আমাদের ওই এমপি মন্ত্রীদেরকে বলতে চাই, সংসদে শুধুমাত্র লোক দেখানো কথা না বলে আমাদের ঘরে ঘরে আমাদেরকে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আমরা জানি আমাদের এই অভ্যুত্থানে আমাদের জামাত
বিএনপির ভাইরা আরো অন্যান্য অনেক দলের সহযোদ্ধা ছিলেন, কিন্তু আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হইতে দিব না। শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল, সবাই খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ হইতে দিব না যে বিএনপির অনেকেই খারাপ কিন্তু তারেক রহমান তো ভালো। আমরা তারেক রহমানকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আপনি অভ্যুত্থানের পর বাংলাদেশে এসেছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগের নেতা কর্মীদের যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের উপরে জুলুম করে, এই দায়ও আপনাকে নিতে হবে, আপনি কোনো দায় এড়াইতে পারবেন না। আমরা স্পষ্ট করে আপনাদের একটা কথা বলি, আগামীর বাংলাদেশে একটা জিনিস শুধু মনে রাখবেন, একজন রাজনীতিবিদ ভালো হলে আপনার এই কালিহাতি কোনোদিন ভালো থাকতে পারে না। আপনার ওই নেতা থেকে শুরু করে যেই দলের কর্মী পর্যন্ত ভালো, যারা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, লুটপাট করে না, ক্ষমতার অপব্যবহার করে না, তাদের সাথেই আপনাদের থাকতে হবে। আমরা চাই আপনারা আগামীতে আপনাদের এই বিবেকবোধটাকে কোনো দলের কাছে আর বিক্রি করে দিবেন না। আপনারা কি বিবেকবোধ বিক্রি করে দিবেন? আপনারা কি বিবেকবোধটা কোনো দলের কাছে বন্ধক দিবেন? কোনো মার্কার কাছে বন্ধক দিবেন? একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এই বাংলাদেশে আপনার আমার ভোট, বাংলাদেশ কারা চালাবে সেই সিদ্ধান্ত নেয়। আমরা যদি অন্ধভাবে দাস হয়ে কোন দল মার্কার সমর্থন করি, তাহলে আগামীর বাংলাদেশে পরিবর্তন কোনোদিন সম্ভব না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমাদের এখানে প্রশাসনের অনেক ভাই আছেন, এই জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে, এই প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছা মতো অপব্যবহার করেছে। আমরা চাই বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলার যত প্রতিষ্ঠান আছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, পেশাদারিত্ব বিসর্জন দেন, তাহলে আপনি কোনোদিন বাইরে যাই হোক না কেন নিজের বিবেকের কাছে, মনের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। কোনোদিন সৎ সাহস দিয়ে এই আপনার এই বুকটা ফুলিয়ে আপনার পরিবারের সন্তানদের মানুষের সামনেও দাঁড়াইতে পারবেন না। আমরা আহ্বান জানাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠবেন, কোন দলের চাটুকার হয়ে উঠবেন না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান করি, আমরা বাংলাদেশে বাংলাদেশপন্থী সরকার চাই। যদি আমার সীমান্তে একটা হত্যা হয়, যদি আমার সীমান্তে পুশিন করে আমার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, আমরা দেখবো না কে সরকারে আছে, আমরা দেখবো না তাদের অবস্থার আগে কি ছিল, আমরা শুধুমাত্র ওই বাংলাদেশপন্থী সরকারের সাথেই থাকবো যারা জনগণের জন্য থাকবে, রাষ্ট্রের জন্য থাকবে। কিন্তু উপরে উপরে জাতীয়তাবাদ আর ভিতরে ভিতরে যদি একটা অংশ ভারতের সাথে আঘাত করে, আরেকটা অংশ আরেকটা গোষ্ঠীর সাথে আঘাত করে, যারা আমার দেশের স্বার্থকে নষ্ট করে, তাহলে এই আঘাত বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিবে না। আমরা শুধু পরিশেষে আপনাদেরকে একটা বিষয় বলে যেতে চাই, আমরা এখন বাংলাদেশে এমন একটা গড়ার পর্যায়ে রয়েছি, এই পর্যায়ে এখনো আমাদের লড়াইটা শেষ হয় নাই। যদি শেষ হতো তাহলে একটা অভ্যুত্থানের পরে কোনোদিন ওসমান হাদিকে জীবন দিতে হইতো না। তাহলে আপনাদের মনে রাখতে হবে, যারাই এই আমাদের ভাই ওসমান হাদিরা, আমাদের আরো যারা ভাইরা রয়েছে, একটা জিনিস শুধু মনে রাখবেন, আপনারা যতক্ষণ পর্যন্ত ওই কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে না পৌঁছাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো অপরাধকে আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। সাভারে আমাদের উপর আক্রমণ হয়েছিল, দেখেছেন কিনা? সন্ত্রাসী হামলা হয়েছিল, কিন্তু আমরা শুধু একটা বিষয় বলতে চাই, আপনাদের যে সন্তানেরা, ভাইরা ওই জুলাই অভ্যুত্থানে ককটেল গ্রেনেড থেকে শুরু করে গুলির সামনে এক ফোঁটা ধরে নাই, যে ভাইরা একটা গুলি খেয়ে জীবন দেয়, আরেকজন দাঁড়িয়ে যায়, তাদের সামনে এই ককটেল ফুটিয়ে, বোমা ফুটিয়ে তাদের রাজনীতিকে শেষ করা যাবে? তাদের লড়াই কি শেষ করা যাবে? তাদের সংগ্রাম কি শেষ করা যাবে?
আমরা তাদেরকে বলতে চাই, একটা ককটেল, একটা বোমা আমাদের স্পিরিটটাকে 10 গুণ বাড়িয়ে দেয়। আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা অনেকে আপনাদের সন্তানের মতো, অনেকে ভাইয়ের মতো, আমরা একটা নতুন রাজনৈতিক দল শুরু করেছি। আমরা হয়তো 5 বছর 10 বছর লাগবে একটা দলকে দলের মতো দাঁড়াতে, কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করে যাব। আপনাদের শুধু এইটুকু অনুরোধ, এই ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা আমাদের সাথে একসাথে লড়াই করবেন ইনশাআল্লাহ। আমরা একসাথে লড়াই করতে পারবো তো? আমরা একসাথে লড়াই করতে পারবো? আমরা একসাথে একটু স্লোগান দিতে পারবো? আমরা একসাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো? ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ক্ষমতা না জনতা, জনতা জনতা আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ, রাজপথ রাজপথ দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত রক্তের বন্যা